প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই পদার্থ গঠনের এই অধ্যায়টির প্রথম ক্লাস। আমি ধারাবাহিকভাবে এই যে রসায়ন বইয়ের প্রতিটি অধ্যায়ের টপিক ভিত্তিক ক্লাস নিয়ে থাকবো। তোমরা প্রত্যেকটি ক্লাস ভালোভাবে দেখবা একটা অধ্যায় কমপ্লিট করার পর তুমি যে কোনো সৃজনশীল, যে কোনো ক নাম্বার, যে কোনো খ নাম্বার সলিউশন করতে পারতেছো কিনা সেটা দেখবা। যদি পারো তাহলে তুমি আমার ক্লাসগুলো কন্টিনিউ করো, আর যদি না পারো ক্লাস দেখার কোনো দরকার নাই। এখন দেখো, আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমরা যে টপিকগুলো রাখছি আজকে সেটা হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, আর একটা হচ্ছে কি অণু। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যে আমাদের বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তো দেখো, মৌলিক জিনিসটা একটু বুঝি। মৌলিক বলতে কি বোঝায়? প্রথমত একটা পদার্থকে আমরা ভাঙার পর সেই পদার্থ ছাড়া যদি আমরা অন্য কোনো পদার্থ না পাই সেটারে বলবো আমরা কি পদার্থ স্যার? মৌলিক পদার্থ। দেখো, আমি যদি সোনারে ভাঙি, কারে ভাঙবো? সোনা। এই যে একটা সোনার ঢিকা আছে, মনে করো যে এই সোনার ঢিকাটা আমি ভাঙলাম, সেখানে সোনা ছাড়া কিন্তু অন্য কোনো পদার্থ আমি পাবো না। তাহলে সেটা হচ্ছে কি পদার্থ স্যার? মৌলিক পদার্থ। আমরা জানি ভাঙবো কটা পদার্থ পাবো? একটি মাত্র পদার্থ পাবো, তখন সেটারে আমরা বলতে পারবো মৌলিক পদার্থ। এখন সেম ভাবে তুমি সোনার পরিবর্তে তুমি লোহা নাও, লোহাকে ভাঙলে লোহা ছাড়া অন্য কিছুই পাবো না, একটা পদার্থ পাইলাম। সেম ভাবে রূপা নাও, রূপাকে যদি ভাঙবো রূপা ছাড়া অন্য কিছুই পাবা না, তাহলে এগুলো হচ্ছে কি পদার্থ স্যার? মৌলিক পদার্থ। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন দেখো, এই যে এই মৌলিক পদার্থের উদাহরণ আমরা পরমাণু দিয়ে বুঝি। আমরা রসায়নে কমপক্ষে 30টা মৌল মুখস্থ করছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই মৌলগুলা কমপক্ষে কয়টা মৌল? 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মুখস্থ করতে হবে, মাস্ট বি। এর বাইরে আর 5-7টা মৌল মুখস্থ করলে হয়ে যায় আমাদের, হ্যাঁ, নবম দশম শ্রেণীর জন্য। তো যাই হোক, এখন দেখো, আমি যদি বলি এই পরমাণুটা সিএল, এই সিএলতে কি স্যার? ক্লোরিন। তো আমি সিএল এখানে কি দিলাম? 2 দিলাম। যখন আমি Cl2 দিলাম, আমি যদি এই যে এটারে ভাঙি, তো দেখো তো এটার যদি আমি ভাঙি, তাহলে এখানে ক্লোরিন 2 মানে ক্লোরিন কয়টা? 2টা। তাহলে ক্লোরিন আর একটা ক্লোরিন। যখন আমি ক্লোরিন দিয়ে ভাঙলাম, তখন ক্লোরিন বাদে অন্য কি কোনো পরমাণু পাইছি? না। তাহলে এই ক্লোরিন 2 এটা হচ্ছে কি পদার্থ স্যার? মৌলিক পদার্থ। এখন দেখো, এই মৌলিক পদার্থে আরো কিছু বিষয় আলোচনা করা হয়েছে। দেখো, পর্যায় সারণী একটু নিয়ে আলোচনা করি। দেখো, পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে মোট মৌল কি স্যার? মোট মৌল কতটি? মোট মৌল আমরা জানি 118টি। এই 118টা মৌলের মধ্যে 2 প্রকারের মৌল রয়েছে। এদের মধ্যে 118টার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক মৌল আর একটা হচ্ছে কৃত্রিম মৌল। দেখো, এই প্রাকৃতিক মৌল আমরা মনে রাখবো, এটা মুখস্থের বিষয় আছে, অবশ্যই মুখস্থ করে নিব। এই যে প্রাকৃতিক মৌল কয়টি? 98টি। এখন আমরা জানি একটা প্রাকৃতিক তো একটা হচ্ছে কৃত্রিম। তাহলে দেখো, কৃত্রিম মৌল কতটি? কৃত্রিম মৌল, তাহলে দেখো 118 থেকে যদি 98টা বাদ দেই, থাকে আমার কয়টা? 20টি। তার মানে এখান থেকে আমরা এটা মুখস্থ করে নিব যে পর্যায় সারণীতে টোটাল মৌল হচ্ছে 118টি। এই 118টা মৌলের ভাগ হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক মৌল আর একটা হচ্ছে কৃত্রিম মৌল। এখন প্রাকৃতিক মৌল কোনগুলোরে আমরা বলবো? যে সকল মৌল প্রকৃতিতে পাওয়া যায়, অথবা এভাবেও বলতে পারি ঈশ্বর বা আল্লাহ প্রদত্ত মৌলসমূহকে প্রাকৃতিক মৌল বলে। এই প্রাকৃতিক মৌলের সংখ্যা কতটি স্যার? 98টি। দেখো কয়টি স্যার? 98টি। এবং কৃত্রিম মৌল কোনগুলোরে আমরা কৃত্রিম মৌল বলবো? যেগুলো মানুষের তৈরি, যেগুলো মৌল কি? মানুষের তৈরি, অর্থাৎ যে সকল মৌল গবেষণাগারে তৈরি করা হয় সেগুলো বলবো আমরা কি? কৃত্রিম মৌল। এই মৌলের সংখ্যা কয়টি স্যার? 20টি। এটা টোটালি আমার মুখস্থ বিদ্যা, অবশ্যই মুখস্থ করে নিব। এরপর মানব দেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়। তাহলে মানব দেহে মৌল পাওয়া যায় কয় ধরনের? মানব দেহে
মৌল পাওয়া যায় কত ধরনের? 26 ধরনের। 26 ধরনের। দেখো এই 26 ধরনের মৌল মধ্যে কোনগুলো মৌল রয়েছে? যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। দেখো অক্সিজেন একটা পরমাণু, তাহলে এটা আমাদের মানবদেহের জন্য কি গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না। এরপর চিন্তা করো ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম একটা পরমাণু রয়েছে, এই ক্যালসিয়াম হচ্ছে দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করে। এরপর যদি আমরা আয়োডিনের কথা চিন্তা করি, আয়োডিন হচ্ছে থাইরয়েড হরমোন উৎপাদন করে। এরপর যদি নাইট্রোজেনের কথা বলি, আমরা জানি আমাদের মানবদেহে কি আছে? ডিএনএ আরএনএ আছে। এই ডিএনএ আরএনএর গঠনে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এভাবে কত ধরনের মৌল আমাদের মানবদেহে রয়েছে? 26 ধরনের। তো এটা নৈর্ব্যক্তিকের জন্য অর্থাৎ এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি বাক্য, অবশ্যই মুখস্থ করে নিব। তাহলে দেখো মানবদেহে 26 ধরনের মৌল পাওয়া যায়। হ্যাঁ, এরপর আমরা কোন পদার্থ নিয়ে আলোচনা করব? যৌগিক পদার্থ। আমাদের মৌলিক পদার্থ শেষ, এরপর আমরা আলোচনা করব কি? যৌগিক পদার্থ। দেখো যৌগিক পদার্থ কাকে বলে? আমরা দেখছি মৌলিক পদার্থকে যদি ভাঙি একটি মাত্র পদার্থ পাই, আর যৌগিক পদার্থকে ভাঙলে কি আমরা একের অধিক পদার্থ পাবো। কি স্যার? একের অধিক যৌগিক পদার্থ। তো আমরা প্রথমে কি পদার্থটা ভাঙবো, অর্থাৎ যদি গোছালোভাবে বলতে চাই, যে পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে কি পদার্থ স্যার? যৌগিক পদার্থ। যেমন আমরা একটু চিন্তা করি, আমাদের যে খাবার লবণ আছে কি? NaCl। আমরা যে লবণটা খাই সেটা হচ্ছে, তার সংকেত হচ্ছে কি? NaCl। এখন আমি যদি এই NaCl কে যদি ভাঙাই, তাহলে দেখো একটা সোডিয়াম পরমাণু পাই আর একটা কি? ক্লোরিন পাই। তাহলে ভিন্ন ভিন্ন পরমাণু পাইছি কিনা? তাহলে ভিন্ন ভিন্ন যদি পরমাণু পাই বা পদার্থ পাই, সেটা কি পদার্থ স্যার? যৌগিক পদার্থ। এখন যদি এই উদাহরণটা আমরা আলাদাভাবে একটু বুঝি, দেখো পরমাণু আর অণুর মধ্যে তফাৎটা কই। দেখো এখানে মনে করো এ নিলাম, এটা হচ্ছে কি? এ। তার নিচে কি নিলাম? 2। এটা হচ্ছে A2 কি? বি। এখন চিন্তা করো তো, এই A2 যে যদি আমি ভাঙাই, কটা এ পাই? দুইটা এ। এটারে যদি আমি ভাঙাই, এ পাই একটা আর বি পাই কটা স্যার? দুটা। এখন দেখো এটারে যখন আমি ভাঙছি, এ ছাড়া কি অন্য কিছু পাইছি? না। তাহলে এটা হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। এটা যখন আমি ভাঙলাম তখন এ পাইলাম একটা এবং বি পাইলাম কটা স্যার? দুইটা। তাহলে দেখো ভিন্ন ভিন্ন কয়টা পাইছে? দুইটা। একটা এ তো আর একটা হচ্ছে বি, কিন্তু মোট পরমাণু হচ্ছে 3টা, কিন্তু ভিন্ন ভিন্ন দেখো কয়টা? এ একটা আর একটা বি একটা। তাহলে ভিন্ন ভিন্ন পরমাণু পাইছো, তাহলে এটা হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থের ক্ষেত্রে একটা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে চকের কথা। এই যে আমরা যদি এই চককে ভাঙি, এই চককে যদি ভাঙি, আমরা 3টা পরমাণু পাই বা 3টা পদার্থ পাই। যেমন ক্যালসিয়াম, কার্বন আর একটা হচ্ছে কি? অক্সিজেন। এই যে আমরা যদি চককে ভাঙি, তাহলে কি কি পাওয়া যায়? ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন। এটা অবশ্যই মুখস্থ রাখবো। এরপর আরেকটা আমরা ইনফরমেশন মনে রাখবো, একটা যৌগে পরমাণু সমূহের অনুপাত সর্বদা একই থাকে। একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা হচ্ছে কি? পানি। এটা একটা কি যৌগ? এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? একটা। আমাদের যদি প্রশ্নে বলে যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত, তাহলে দেখো প্রথমে কিন্তু আমাদের হাইড্রোজেন বলছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। অক্সিজেনের কয়টা? একটা। তাহলে প্রথমে আমি হাইড্রোজেন নিব, তারপর হচ্ছে অক্সিজেন নিব। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত, হাইড্রোজেন যেহেতু তাহলে প্রথমে 2 আর অক্সিজেন যেহেতু পরে, তাহলে পরে হচ্ছে কি? 1। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। এখন যদি আমাদের বলতো অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, তাহলে অক্সিজেনের পরমাণুটার সংখ্যা আগে নিতাম আর হাইড্রোজেনেরটা কি? পরে নিতাম, তখন হয়তো 1:2। তাহলে এটা থেকে আমরা মনে রাখবো যৌগে, এই একটা যৌগে পরমাণু সমূহের অনুপাত কি থাকে? একই থাকে। এখন আরেকটা আমরা তথ্য মনে রাখবো, সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন কি? গ্যাস। কিন্তু এরা যখন H2O এই যৌগটা গঠন করে, তখন এরা সাধারণ তাপমাত্রা হচ্ছে এরা কি? তরল পদার্থ। তাহলে দেখো পুরো মৌলিক আর যৌগিক পদার্থটা আমাদের শেষ। এরপর দেখো আমরা কি নিয়ে আলোচনা করব? পরমাণু নিয়ে। এই পরমাণু কাকে বলে? প্রথমত পরমাণু কাকে বলে এটা একটু বইয়ের ভাষা মুখস্থ করতে হবে। পরমাণু হলো
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। আমরা বই থেকে এটা একটু মুখস্থ করে নিব, ঠিক আছে। এরপর দেখো আমরা চলে আসি কি অণুতে। পরমাণুর এতটুকু আলোচনা। এটা যদি আমরা উদাহরণ একটা ইউজ করতে চাই তাহলে দেখো সোডিয়াম, আমরা জানি সোডিয়াম একটা পরমাণু। তাহলে দেখো তো এই সোডিয়াম পরমাণুতে সোডিয়াম বাদে অন্য কি কোনো পরমাণুর বৈশিষ্ট্য আসবে না, কারণ অন্য পরমাণুতে এর সাথে নাই, আসবে কিভাবে? তাহলে সোডিয়াম পরমাণুতে সোডিয়ামের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। তাহলে বলছিল পরমাণু হলো ক্ষুদ্রতম কণা যার মধ্যে কি মৌলের গুণাগুণ থাকে। তাহলে সোডিয়াম পরমাণুতে সোডিয়াম পরমাণুর মৌলের বৈশিষ্ট্য থাকবে। আশা করি বোঝা গেছে। তাহলে পরমাণুটা বই থেকে মুখস্থ করে নেবে। এরপর আসো কি অণু। পরমাণু মানে বুঝবে কয়টা? একটা জিনিস, একটা শুধু থাকবে, শুধুমাত্র একটি। আর অণু মানে কি একের অধিক। তাহলে দেখো একটু অণু বুঝে নেই আর পরমাণু বুঝে নেই। এখানে একটা জিনিস আছে কিনা? একটা আর এখানে যদি আমি A2 নেই তখন কয়টা স্যার? দুইটা। তাহলে একটা থাকলে স্যার কি স্যার? পরমাণু। আর একের অধিক থাকলে স্যার কি? অণু। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের কাকে বলে বলে ইজি হবে। দেখো দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যদি যুক্ত হয় তখন তাকে কি বলবো আমরা? কি? অণু। দেখো এখানে পরমাণু একসাথে আছে কয়টা? দুইটা। এরা কি অবশ্যই যুক্ত হয়েছে কিসের মাধ্যমে? রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে এটা একটা কি? এটা হচ্ছে একটা কি? অণু। তাহলে এটা হচ্ছে অণু, ঠিক আছে। এখন আমরা আরো কিছু কাকে বলে জানবো। দেখো এই অণু কয় ধরনের? এই অণুটা হচ্ছে দুই ধরনের অণু। অণু কয় ধরনের স্যার? দুই ধরনের। একটা হচ্ছে মৌলের অণু আর একটা হচ্ছে যৌগের অণু। একটা হচ্ছে মৌলের অণু, হ্যাঁ, আর একটা হচ্ছে কি? যৌগের অণু। দেখো মৌলের অণু যদি একই পরমাণু যদি অণু গঠন করে, একই পরমাণু কি স্যার? একই পরমাণু, একই পরমাণু যখন অণু গঠন করবে, মৌলের অণু একই পরমাণু যখন অণু গঠন করবে সেটা হচ্ছে কি অণু স্যার? মৌলের অণু। আর যদি ভিন্ন ভিন্ন পরমাণু, কি স্যার? ভিন্ন ভিন্ন পরমাণু, ভিন্ন ভিন্ন পরমাণু যখন অণু গঠন করবে সেটা হচ্ছে যৌগের অণু। কিরকম? দেখো আমি যখন H2 নিলাম, এটা যদি আমি ভাঙাই আমি নিঃসন্দেহে বলতে পারি এটা একটা অণু, কারণ একের অধিক পরমাণু আছে। কটা পরমাণু? হাইড্রোজেন দুইটা। তাহলে হচ্ছে অণু। কিন্তু এটা হচ্ছে স্যার মৌলের অণু না যৌগের অণু সেটা হচ্ছে বিষয়। দেখো এখন এই হাইড্রোজেনকে যদি আমি ভাঙাই কটা হাইড্রোজেন পাই? দুইটা। দেখো একই মৌল বা একই পরমাণু অণু গঠন করছে। দেখো হাইড্রোজেন দুইটা একসাথে লাগে অণু গঠন করছে। তাহলে একই পরমাণু অণু গঠন করলো, তাহলে এটাকে বলবো আমরা কি? মৌলের অণু। এখন দেখো তো আমি যদি H2O নেই, এটা কার সংকেত স্যার? আমরা সকলে জানি এটা হচ্ছে পানির সংকেত। তাহলে দেখো এই পানিটা যদি আমি ভাঙাই হাইড্রোজেন পাই আর কি পাই? অক্সিজেন পাই। তা হাইড্রোজেন কয়টা? দুইটা। অক্সিজেন কয়টা? একটা। কিন্তু দেখো তো তুমি ভিন্ন ভিন্ন পরমাণু পাইছো কিনা? একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এরা তো ভিন্ন ভিন্ন পরমাণু। তবে যখন ভিন্ন ভিন্ন পরমাণু যখন অণু গঠন করলো তখন সেটার নাম হইলো কি স্যার? যৌগের অণু। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা ক্লিয়ার ভাবে একটু বলি, মৌলের অণু একই পরমাণু যখন কি গঠন করবে? অণু গঠন করবে, সেটা হচ্ছে মৌলের অণু। আর ভিন্ন ভিন্ন পরমাণু যখন অণু গঠন করবে তখন সেটা বলবো আমরা যৌগের অণু। আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড CO2, এটা মৌলের না যৌগের? দেখো এখানে কার্বন আর অক্সিজেন ভিন্ন ভিন্ন পরমাণু না? তাহলে এটা হচ্ছে কি পরমাণু স্যার? যৌগের অণু। এটার নাম কি স্যার? তাহলে যৌগের অণু। এখন আমি যদি বলি শুধু O2, এখানে দেখো O2কে যদি তুমি ভাঙাও অক্সিজেন কটা পাও? দুইটা। কিন্তু দেখো একই পরমাণু পাও কি না? একই পরমাণু। তাহলে একই পরমাণু অণু গঠন করলে সেটা হচ্ছে তার মৌলের অণু। আশা করি বোঝা গেছে। আজকের ক্লাসে এই টপিকগুলোই ছিল আমাদের আলোচনার বিষয়। তো এই চারটা টপিক আমাদের আজকে শেষ। এটাই ছিল আমাদের প্রথম ক্লাস। তো ধারাবাহিকভাবে এই অধ্যায়, তার পরের অধ্যায়, এভাবে কন্টিনিউ আমি প্রতিটি অধ্যায়ের টপিক ভিত্তিক ক্লাস নিব। তো ক্লাসগুলো করো, তারপর দেখো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ক্লাসগুলো
ভালোভাবে মনোযোগ সহকারে করবা। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।